আসসালামু আলাইকুম। আমি এরশাদুল ইসলাম, সহকারী শিক্ষক, সাইচাপাড়া বিজিএমএ মজিদ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে রয়েছ। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের নগদান বই নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডের প্রথমে আমি লিখে রেখেছি যে নগদান বই। তো শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ক্লাসের কার্যক্রম আমরা আরম্ভ করে দিই। ক্লাসের শুরুতে আমি বলে নিই, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নগদান বইয়ের মধ্যে একেবারেই দুর্বল, যে নগদান বই তোমরা বুঝতেছো না যে স্যার আসলে আমরা কিভাবে নগদান বই করব, আমার বিশ্বাস তোমরা এই ক্লাসটা দেখার পরে অবশ্যই নগদান বই সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। যে কোনোভাবেই, যে কোনো রূপেই সৃজনশীল প্রশ্ন এবং অবজেক্টিভের ক্ষেত্রেও তোমরা অবশ্যই আনসার করতে পারবে। তো আমার বিশ্বাস অবশ্যই তোমরা আমার এই ক্লাসটি ভালো করে দেখবে। তো আমাদের আজকের এই ক্লাসে আমি নগদান বইয়ের প্রথমেই যে পরিচিতি পর্ব সেটা নিয়ে এখন আলোচনা করব। তো বন্ধুরা, লক্ষ্য করব বোর্ডের দিকে। নগদ অর্থকে ব্যবসায়ের মানদণ্ড বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই বলে নিই, নগদান বইয়ে নগদ অর্থ নিয়ে কি করা হয়, হিসাবভুক্ত করা হয় বা লেনদেন করা হয়। তো প্রথমে আমি বলে নিলাম যে নগদ অর্থকে ব্যবসায়ের মানদণ্ড বলা হয়। যে সকল লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে, ওই লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাকেই নগদান বই বলে। নগদান বই প্রাথমিক হিসাবের বই, জাবেদের একটি অন্যতম শাখা। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষাতে প্রায় এসে থাকে প্রাথমিক হিসাবের বই কোনটি? প্রাথমিক হিসাবের বই হচ্ছে নগদান বই এবং জাবেদের একটি অন্যতম শাখা। নগদ অর্থ একটি ব্যবসায়ের চালিকা শক্তি। ব্যবসার চালিকা শক্তি কি? নগদ অর্থ। দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এরূপ নগদান বইয়ের সংখ্যা 4টি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও খেয়াল করো, দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এরূপ নগদান বইয়ের সংখ্যা 4টি। যেমন 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই, 3 গড়া নগদান বই, খুচরা নগদান বই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে তোমরা লক্ষ্য করেছো যে নগদান বইয়ের সংখ্যা হচ্ছে 4টি, যে 1 গড়া, 2 গড়া, 3 গড়া এবং খুচরা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম দশম শ্রেণীতে এই 1 গড়া, 2 গড়া এবং 3 গড়া নিয়ে আলোচনা করা হয়েছে। আর খুচরা নগদান বই তোমরা উপরের শ্রেণীতে উঠলে তোমরা অবশ্যই জানতে পারবে। তো তোমাদের সুবিধার্থে আমি বলছি, শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সামনে আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 1 গড়া নগদান বই। তো 2 গড়া নগদান বই এবং 3 গড়া নগদান বই নিয়ে সামনে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে 2 গড়া নগদান বই। তো অবশ্যই তোমরা ওই ক্লাসটাও দেখবে। তো এই নগদান বই নিয়ে আমি তোমাদের সামনে মোট 3টি ক্লাস নিয়ে হাজির হব। তো আজ তোমাদেরকে আমি যেটা করাবো সেটা হচ্ছে 1 গড়া নগদান বই। শিক্ষার্থী বন্ধুরা, তো 1 গড়া নগদান বই সম্পর্কে আমরা কিছু একটা তথ্য জেনে নিই। তোমরা লক্ষ্য করছো এখানে, অপেক্ষাকৃত ছোট আয়তনের ব্যবসা প্রতিষ্ঠান সমূহ 1 গড়া নগদান বই প্রস্তুত করি। অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করে যে স্যার 2 গড়া নগদান বই আছে, 3 গড়া নগদান বই আছে, কিন্তু 1 গড়া নগদান বই কেন প্রস্তুত করি? সেটার কারণ হচ্ছে, যে সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে কোনোরূপ লেনদেন না করে শুধু নগদ অর্থের বিনিময়ে লেনদেন করে, তারাই 1 গড়া নগদান বই সংরক্ষণ করে। অর্থাৎ 1 গড়া নগদান বই করার মূল উদ্দেশ্য হচ্ছে তারা ব্যাংকের সাথে লেনদেন করবে না, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা নগদে অর্থে লেনদেন করবে। কিন্তু একটা সময় ছিল যে মানুষ বা ব্যবসায়িকরা ব্যাংকের সাথে বেশি একটা লেনদেন করতো না, তারা সেজন্য 1 গড়া নগদান বইয়ে অর্থাৎ নগদ অর্থে তারা লেনদেন করতো এবং 1 গড়া নগদান বই তারা কী করতো? সংরক্ষণ করতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ব্যাংক বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িকরা কী করে? অর্থ লেনদেন করে। সেই ক্ষেত্রে তারা কী করে এখন, যে 1 গড়া নগদান বইয়ের সংখ্যা সংরক্ষণ করা দিন দিন পরিমাণ হ্রাস পাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, 1 গড়া নগদান বই প্রস্তুতের ছক টি ছকের প্রায় অনুরূপ। তোমরা খতিয়ান অবশ্যই অনেকে টি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, 1 গড়া নগদান বই করার শুরুতে আমরা কয়েকটা জিনিস সম্পর্কে আমরা জেনে নিই, যেগুলো না জানলেই নয়। অর্থাৎ অনেক শিক্ষার্থীরা অনেক সময় প্রশ্ন করে
যে স্যার আমরা নগদান অঙ্ক করতে গেলে আমরা দেখতে পাই উপরে ব্যালেন্স বিডি এবং নিচে আমরা সিডি লিখি। তো আসলে বিডি এবং সিডি আমরা যে লিখি তা আসলে এটার মিনিংটা কী, এটা কি আসলে, তো এটা খুব ইজিলিভাবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সিডি অর্থাৎ ক্রেডিট ডাউন, যাকে বলা হয় নিঃশ্রেণিত বা স্থানান্তরিত হবে। বিডি মানে ব্রড ডাউন, উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে। সিএফ ক্রেডিট ফরওয়ার্ড, সম্মুখে নিত। বিএফ ব্রড ফরওয়ার্ড, পিছন থেকে আনিত। তো শিক্ষার্থীর বন্ধুরা, আমার বিশ্বাস তোমাদের এই ব্যালেন্স বিডি, সিডি এবং সিএফ, বিএফ এই সম্পর্কে তোমাদের আর অবশ্যই সঠিক ধারণা হয়েছে, আর এগুলো নিয়ে তোমাদেরকে আর চিন্তা করতে হবে না। শিক্ষার্থী বন্ধুরা, একগড়া নগদান বই অঙ্ক করার শুরুতেই আমরা জেনে নিব একগড়া নগদান বইয়ের গড় সংখ্যা হচ্ছে 10টি, দুগড়া নগদান বইয়ের গড় সংখ্যা হচ্ছে 12টি, আর 3 গড়া নগদান বইয়ের গড় সংখ্যা হচ্ছে 14টি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একগড়া নগদান বই অঙ্ক করি। একগড়া নগদান বই অঙ্ক করার শুরুতে আমি আরেকটা কথা বলে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, নগদান অঙ্ক করার যে সঠিক এবং খুব সহজ পদ্ধতি সেটা হচ্ছে, যদি টাকা আসে তাহলে ডেবিট, আর যদি টাকা চলে যায় তাহলে এন্ট্রিটা হবে ক্রেডিট। সেজন্য তোমরা মনে রাখবে, আসলে ডেবিট গেলে ক্রেডিট, অর্থাৎ টাকা আসলে ডেবিট, টাকা চলে গেলে ক্রেডিট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এখানে একগড়া নগদান বইয়ের আমরা একটি গড় করে নিয়েছি। আমি পূর্বে বলেছিলাম যে একগড়া নগদান বইয়ের গড় সংখ্যা হচ্ছে 10টি, যেমন তারিখ, প্রাপ্তি, বাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা। তারিখ, প্রদান, বাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা। আর অবশ্যই তোমরা দুই দিকে, যেমন একদিকে ডেবিট আর আরেক দিকে ক্রেডিট, এটা অবশ্যই লিখতে হবে। তো বন্ধুরা, বোর্ডের দিকে লক্ষ্য করো, জনাব আদিবাদ দানের 2020 সালের জুন মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। জুন 1 প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 2500 টাকা। তাহলে আমরা লিখব 2020 জুন 1। তো প্রথমে আমরা লিখব ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত টাকা? 2500 টাকা। জুন 2 অতিরিক্ত মূলধন আনয়ন। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে মূলধন আনয়ন, তো আনয়ন করছে, তার আনয়ন করাতে টাকা কি আসছে না চলে গেছে? টাকা আসছে, তাহলে আসলে কি ডেবিট দিকে বসবে। তাহলে জুন 2 মূলধন হিসাব, মূলধন হিসাব কত টাকা? 10,000 টাকা। জুন 4 নগদে পণ্য ক্রয়। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, পণ্য ক্রয় করলে টাকা আসে না চলে যায়? ক্রয় করলে টাকা অবশ্যই চলে যায়। তাহলে আমি লিখব 2020 জুন 4 ক্রয় হিসাব। ক্রয় হিসাব কত টাকা? 7,000 টাকা। আমি এখানে লিখব 7,000 টাকা। জুন 6 মুনতাহার নিকট নগদে বিক্রয়। মুনতাহার নিকট নগদে বিক্রি করছে, তাহলে ব্যবসায়িক বিক্রি করছে, বিক্রি করলে টাকা কি আসে? তাহলে আমি লিখব ডেবিট দিকে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কত টাকা? 8,000 টাকা। বন্ধুরা খেয়াল করো, জুন 10 তারিখ রনির কাছ থেকে ঋণ গ্রহণ। রনির কাছ থেকে ঋণ গ্রহণ করছে, তো ঋণ গ্রহণ করলে কি টাকা আসে না চলে যায়? ঋণ গ্রহণ করলে অবশ্যই ব্যবসায় টাকা আসে। তাহলে রনির ঋণ হিসাব। রনির ঋণ হিসাব কত টাকা? 15,000 টাকা। জুন 15 অগ্রিম ভাড়া পরিশোধ। অগ্রিম ভাড়া পরিশোধ, তো ভাড়া দিয়ে দিয়েছে, তাহলে টাকা আসছে না চলে গেছে? অবশ্যই টাকা চলে গেছে।
আমরা পূর্বে বলেছিলাম যে টাকা আসলে ডেবিট আর টাকা চলে গেলে ক্রেডিট, তাহলে এটা ক্রেডিট দিকে বসবে। অগ্রিম ভাড়া হিসাব, অগ্রিম ভাড়া হিসাব কত টাকা? 4,000 টাকা। তারপরে শিক্ষার্থী বন্ধুরা 25 তারিখ খেয়াল করো, যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয় করছে, তো ক্রয় করলে টাকা আসে না চলে যায়? টাকা চলে যায়। তাহলে আমি লিখব নিয়ম অনুযায়ী আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, তার টাকা চলে গেছে ক্রেডিট দিকে লিখব যন্ত্রপাতি হিসাব। যন্ত্রপাতি হিসাব কত টাকা? 9,000 টাকা। লাস্ট, মামুনকে বেতন প্রদান। মামুন কি বেতন দিয়ে দিছে, তাহলে টাকা চলে গেছে। তাহলে আমি পূর্বে বলেছিলাম যে আসলে ডেবিট চলে গেলে ক্রেডিট, তাহলে বেতন প্রদান মানে টাকা দিয়ে দিছে, তাহলে বেতন হিসাব ক্রেডিট দিকে বেতন হিসাব কত টাকা? 3,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটার যোগ বিয়োগ করবো। তো এখানে আমরা লিখবো, আমরা প্রথমে এই যোগ বিয়োগটা করার ক্ষেত্রে বন্ধুরা খুব খেয়াল করবে, ভালোভাবে তোমরা লক্ষ্য করো, আর অবশ্যই তোমরা সাথে এই ক্যালকুলেটর রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে প্রথমে তোমাকে খেয়াল করতে হবে কোন টাকাটা বড়। দেখো এখানে 7,000, 4,000, 9,000, আর এখানে 2500, 10,000, 8,000, 15,000। তো এই টাকা থেকে এই টাকাটাই বেশি দেখা যাচ্ছে। আর তোমরা যদি এইভাবে বুঝতে না পারো তো ক্যালকুলেটর দিয়ে করেও দেখতে পারো যে কোন টাকাটা বেশি। তাহলে আমরা বেশি যে টাকাটা সেটাকে হিসাব করবো। তা আমাদের লক্ষ্য করে দেখলাম ডেবিট দিকটা বড়, তাহলে 2500 যোগ 2500 প্লাস 10,000 প্লাস 8,000 প্লাস 15,000। তো শিক্ষার্থীর এখানে টাকা চলে আসলো আমাদের কত? 58,000 টাকা। এই 58,000 টাকা আমি এখানে আবার লিখব। শিক্ষার্থী বন্ধুরা 58,000 টাকাটা আমি আবার এখানে লিখব। এখন এই টাকার হিসাব করব। 7,000 যোগ 4,000 যোগ 9,000 যোগ 3,000, আমার আসলো কত? 23,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আছে 58,000 টাকা। এই 58,000 টাকা থেকে আমি 23,000 টাকা মাইনাস করব। মাইনাস 58,000 থেকে 23,000, আমার চলে আসলো 35,000 টাকা। তাহলে এখন শর্ট কত? 35,000। এই 35,000 তুমি এই মাসের শেষ তারিখ অর্থাৎ 30 তারিখ লিখবা ব্যালেন্স সিডি। তাহলে আমার এখানে 58,000 টাকা হয়ে গেল। ঠিক এই 35,000 টাকাটা পরবর্তী মাসে, জুনের পরে জুলাই, আমরা জানি যে শিক্ষার্থী বন্ধুরা নগদান বই এর অঙ্ক যে 1 মাসের জন্য করতে হয়, তাহলে এর পরবর্তী মাসে এটা হয়ে যাবে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত টাকা? 35,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটি পূর্ণাঙ্গ 1 গড় নগদান বই হয়ে গেল। আশা করি তোমরা অবশ্যই আমার এই 1 গড় নগদান অঙ্কটি বুঝতে পেরেছ। তো সে লক্ষ্যে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ হিসেবে 1 গড় নগদান বইয়ের অঙ্ক দিচ্ছি। তো করোনার পরে যখন স্কুল খুলবে অবশ্যই তোমার শ্রেণী শিক্ষককে এই বাড়ির কাজটি অবশ্যই দেখাবে। তা চলো আমরা বাড়ির কাজটা দেখে নিই। জনাব রনি সরকার নগদ 20,000 টাকা নিয়ে 2020 সালে 1 জুন ব্যবসা শুরু করেন। তার লেনদেন সময় ছিল নিম্নরূপ, যেমন জুন 1 আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, জুন 3 পণ্য বিক্রয় 8,000 টাকা, জুন 7 নগদে ক্রয় 5,000 টাকা, জুন 9 পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা, জুন 11 বিজ্ঞাপন বাবদ ব্যয় 3,000 টাকা, জুন 16 মণিহারি দ্রব্য ক্রয় 2,000 টাকা, জুন 26 কমিশন প্রাপ্তি 1,000 টাকা, জুন 28 বিক্রয় 5,000 টাকা। উপরোক্ত লেনদেনের ভিত্তিতে 1 গড় নগদান বই প্রস্তুত করো। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়ির কাজটা করে নিও। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে দুগড়া অঙ্ক নিয়ে আমি অর্থাৎ দুগড়া নগদান বই এর অঙ্ক নিয়ে হাজির হব। তো অবশ্যই তোমরা আমার ক্লাসটি দেখবে।
আমার বিশ্বাস তোমরা দোকান নগদান বই অবশ্যই শিখতে পারবে। তো আজ জানা নয়, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।